ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। হিন্দুস্তান অ্যারোটিক লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন লাস্ট ট্রেডিং সেশনে কোম্পানিটা 0.85% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে মার্কেটের প্রেশারের জন্য কোম্পানিটা কিন্তু লাস্ট 5 দিনে দেখলে দেখা যাবে 6.5%-এর কাছাকাছি নিচে এসেছিল, যেখানে কোম্পানিটা নিয়ে এখন একটু ভালো নিউজ বা ভালো সংবাদ পাওয়া যাচ্ছে। যেখানে কোম্পানিটা নিচে আসার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ কি, দেখুন লাস্ট 6 মাস দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 6 মাসে 10% মতন দেখে ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে হাই থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু অ্যাপ্রক্সিমেট 27-30% একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখানোর পিছনে কারণ ঠিক টাইমে কোম্পানিটা এয়ারক্রাফট ডেলিভার করতে পারছিল না ইন্ডিয়ান এয়ারফোর্সকে, যেটা অর্ডার অলরেডি দিয়ে রেখেছে ইন্ডিয়ান এয়ারফোর্স। কেন? কারণ জেনারেল ইলেকট্রিক যেই কোম্পানিটা ইউএসের কোম্পানি, এই কোম্পানিটাকে কী করতো, ইঞ্জিন প্রোভাইড করতো, সেই কোম্পানিটা ঠিক টাইমে ইঞ্জিন প্রোভাইড করছে না বলে এই কোম্পানিটা কিন্তু, অর্থাৎ এইচএল, এই কোম্পানিটা হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড ইন্ডিয়ান এয়ারফোর্সকে ঠিকঠাক করে তেজাস ডেলিভার করতে পারছে না। তো এখন কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে একের পর এক ভালো নিউজ পাওয়া যাচ্ছে। তো আজকেও একটা ভালো নিউজ নিয়ে চলে এসেছি, চলুন দেখে নিই নিউজটা কী। স্যার নিউজটা আমরা কোথা থেকে দেখব? ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং থেকে, যেখানে নিউজটা কী পাওয়া যাচ্ছে, এইচএল সেট টু ডেলিভার 6 তেজাস MK1 টেইনার এয়ারক্রাফট টু ইন্ডিয়ান এয়ারফোর্স বাই মার্চ 25। তো মার্চ 25-এর মধ্যে কিন্তু এইচএল 6টা তেজাস ডেলিভার করছে, কাকে? ইন্ডিয়ান এয়ারফোর্সকে, টেইনার এয়ারক্রাফট। দেখুন এই আর্টিকেল দেখলেও দেখা যাবে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড ইজ অন ট্র্যাক টু ডেলিভার্ড 6 তেজাস MK1 টেইনার এয়ারক্রাফট টু ইন্ডিয়ান এয়ারফোর্স, অর্থাৎ IAF বাই 2025 মার্চ। যেখানে স্যার এই কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার করেছিল জাস্ট কিছুদিন আগে, রেজাল্টও কিন্তু যথেষ্ট ভালো করেছিল। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। এখন অনেকটা নিচে চলছে, কোম্পানিটা কিন্তু এই জায়গায় থাকবে না স্যার। কোম্পানিটার যে প্রবলেমটা রয়েছে সেই প্রবলেমটা শর্ট আউট হয়ে গেলে কিন্তু কোম্পানি এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখানো শুরু করবে, শুধু সময়ের অপেক্ষায়। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে এই কোম্পানিটা কিন্তু তার সেগমেন্টে মনোপলি বিজনেস করে, যেখানে এর কম্পিটিটর ভারতের মধ্যে এখনও নেই। দেখুন স্যার, ব্যাড নিউজ ফর মুকেশ আম্বানি এবং সুনীল মিত্তল। ভোডাফোনের কথা বলবো না, কারণ ভোডাফোনের অলরেডি ব্যাড নিউজ চলছে, মানে অলরেডি খারাপ অবস্থায় রয়েছে। তো ভালো অবস্থায় কে রয়েছে? মুকেশ আম্বানি জিও এবং সুনীল মিত্তলের এয়ারটেল। তো কেন বলছি ব্যাড নিউজ? কারণ BSNL মানে বলতে পারেন কাটে কি টক্কর দে রাহা হ্যায়। তো চলুন দেখে নিই নিউজটা কি। স্যার বিএসএনএল বলছে কি করেছে, যে অ্যানাদার মাইলস্টোন তারা ছুঁয়েছে, কিসের? ওভার 65 লাখ নিউ সাবস্ক্রাইবার, বলছে ইজ এক্সপেন্ডিং নেটওয়ার্ক ইন দ্য লাস্ট 2 মান্থ। লাস্ট 2 মান্থের মধ্যে আরও 65 নিউ সাবস্ক্রাইবার তারা কিন্তু অ্যাড করেছে, কে? বিএসএনএল। যেখানে বিএসএনএল অ্যাড হচ্ছে মানে কোথা থেকে আসছে? অবভিয়াসলি বাদবাকি 3টে কোম্পানি থেকে আসছে, কি? ভোডাফোন, এয়ারটেল এবং জিও। এবার ভোডাফোনের অবস্থা তো অলরেডি খারাপ, কারণ ভোডাফোন ছেড়ে সবাই চলেই যাচ্ছে, কিন্তু তার পাশাপাশি দেখলে দেখা যাচ্ছে যে মুকেশ আম্বানি জিও এবং সুনীল মিত্তলের এয়ারটেল থেকেও কিন্তু প্রচুর কাস্টমার ছেড়ে বিএসএনএলে আসছে। যেখানে আমরা দেখেছিলাম যে জুলাই আগস্টে নিউ ইউজার কত এসছে? 55 মিলিয়ন, কার? বিএসএনএল। এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে জিওর 40 লাখ ইউজার কি করেছে? লুজিং করেছে তারা, ঠিক একই টাইম পিরিয়ডে, জুলাই এবং আগস্টে। তো এটা কিন্তু কন্টিনিউটি বজায় রেখেছে। তো অবভিয়াসলি এটা কিন্তু এয়ারটেল শেয়ার হোল্ডারদের জন্য একটা খারাপ নিউজ, যেখানে বিএসএনএল বাড়ছে মানে এই কোম্পানিগুলো লুজিং করছে, আর এই কোম্পানিগুলো লুজিং করছে মানে কিন্তু পরবর্তীকালে এই এয়ারটেল বলুন বা রিলায়েন্স ইন্ডাস্ট্রি বলুন, কারণ জিও মার্কেটে লিস্টেড নেই, তো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এই দুটো কোম্পানির জন্য কিন্তু এটা একটা খারাপ নিউজ, যেখানে মার্কেট লুজ করছে মানে স্যার পরবর্তীকালে কিন্তু প্রফিটও এফেক্ট পড়তে পারে এই দুটো কোম্পানির। স্যার ক্রিস উড
ক্রিস উড এক দিগ্গজ ইনভেস্টর, যিনি হচ্ছে একজন ফরেন ইনভেস্টর এবং জেফ্রিসের কর্ণধার বলতে পারেন। স্যার তিনি কি বলছেন, তিনি বলছেন যে ডোনাল্ড ট্রাম্প যে জিতেছে ইউএসএ, তো এটা ইন্ডিয়ার জন্যে বা ইন্ডিয়ার ইকোনমির জন্যে কিন্তু অতটা খারাপ ইম্প্যাক্ট ফেলবে না, যেখানে যেখানে তিনি ইন্ডিয়ান মার্কেটকে নিয়ে এখনও বুলিশ, এবং তিনি যে ইন্ডিয়ার ইকোনমি স্টোরি রিমেইন স্ট্রং, আরও স্ট্রং হবে। তো ডোনাল্ড ট্রাম্প এসছে ভারতে, সেটা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট আশা করি পড়বে না। কে বলছেন? ক্রিস উড বলছেন, যেটা কিন্তু আমরা ফার্স্ট ভিডিওতে আজকের দিনে দেখেছিলাম যে সবচেয়ে বেশি ভয় হচ্ছে চায়নার, যেখানে তিনি বলছেন যে ডোনাল্ড ট্রাম্প যে রিটার্ন এসছে এবং তিনি বলছে যে সিগনিফিক্যান্ট গ্লোবাল ইম্প্যাক্ট ফেলবে সারা বিশ্বে। তো সেই গ্লোবাল ইম্প্যাক্ট যে ফেলবে সারা বিশ্বে যে ডোনাল্ড ট্রাম্প, সেখান থেকে কিন্তু ভারত বলতে পারেন অনেকটা সাইডে রয়েছে। তিনি কি বলছেন যে ফর ইন্ডিয়া পার সে ইট হ্যাজ নট মেক এ হাগ ডিফারেন্স ফর ইট ইজ অন ট্র্যাক অফ 6-8% জিডিপি গ্রোথ অ্যান্ড 10-12% নমিনাল জিডিপি গ্রোথ ওভার দ্য নেক্সট 5 years আন্ডার দ্য, বলছে কি, ফোর্থ কামিং টার্ম অ্যাডমিনিস্ট্রেশন। হি সেড মিনস ক্রিস উড সেড। তিনি এই যে কথাগুলো বলেছেন, এগুলো সিএনবিসি টিভি 18কে বলেছেন। তো তার মতে ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ান ইকোনমিকে কিন্তু খুব একটা হানি করতে পারবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার তিনি এখনও পর্যন্ত ইন্ডিয়ান মার্কেটকে বুলিশ এবং ইন্ডিয়ার গ্রোথকে নিয়ে বুলিশ। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আবারও বলবো আপনাদের যে কি ভালো ভালো স্টকগুলো চুজ করুন এবং বাই করুন, হোল্ড করুন, আপনি কিন্তু ভালো রিটার্ন জেনারেট করে দেবে। টাটা পাওয়ার সেগমেন্টে একটা নাম্বার ওয়ান কোম্পানি, যেই কোম্পানিটা পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন সেই কাজটা তো করেই, এবং তার সাথে কোম্পানিটা কিন্তু এখন উইন্ড এনার্জি এবং সোলার এনার্জি বা রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছে। তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু চার্জিং স্টেশন নিয়ে কাজ করছে। অর্থাৎ কোম্পানিটা এখন যে বিজনেস করছে সেই বিজনেসটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস। তো যার জন্য কোম্পানিটা কিন্তু অলরেডি ভালো একটা রিটার্ন বানিয়ে দিয়েছে তার শেয়ার হোল্ডারদেরকে, যেখানে এক বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 54%, কখন, যখন কোম্পানিটা কিন্তু তার হাই থেকে অনেকটা নিচে চলছে। দেখুন হাই কত মেরেছে, 494, সেখান থেকে চলছে কততে, 405-এ। তা আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 643% রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানিটা এতটা ভালো রিটার্ন দেওয়ার পিছনে কারণ কি? কারণ কিন্তু কোম্পানিটার বিজনেস, যেখানে কোম্পানিটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে, আর রিনিউয়েবল সেক্টরের এখন জাস্ট শুরু, চার্জিং স্টেশনের এখন জাস্ট শুরু। গভর্নমেন্ট 2030-এর মধ্যে 30% ইলেকট্রিক ভেহিকলস মার্কেটে চলার কথা বলছে। তো 30% না চললেও, তার কাছাকাছি চললেও কিন্তু এই কোম্পানির বিজনেস বাড়বে। কেন? কারণ এই কোম্পানিটা চার্জিং স্টেশন নিয়ে কাজ করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বিজনেসটাকে বুঝুন, কোম্পানিটাকে নিয়ে চিন্তাভাবনা করতে পারেন লং টার্মের জন্য, যেখানে এই কোম্পানিটাকে নিয়ে একটা ছোটোখাটো খারাপ নিউজ পাওয়া যাচ্ছে। তো চলুন নিউজটা কী পাওয়া যাচ্ছে সেটা দেখি। স্যার এলআইসি এই হচ্ছে একটা ইনভেস্টমেন্ট ফার্ম, যেখানে এই কোম্পানিটার ভালো একটা স্টেক ছিল টাটা পাওয়ারে। তো এই এলআইসি কী করেছে, 2888 কোটি শেয়ার তারা কিন্তু কী করেছে, সেল করেছে এই কোম্পানির। দেখুন রিডিউস করেছে। দেখলে দেখা যাবে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া কী করেছে, সেল করেছে কত, 2.02% স্টেক, অ্যাপ্রক্সিমেট কত, 2000 বা 888 করোড়ের শেয়ার। তো সেল করার পরেও কিন্তু টাটা গ্রুপের এই কোম্পানিটার কাছে এলআইসি কতটা স্টেক এখনও হোল্ড করছে, 3.88%। তো স্যার এবার কি করবেন? অনেকে কমেন্টসে পাঠাচ্ছেন স্যার টাটা গ্রুপ সেল করে দিয়েছে, তাহলে কি হবে? দেখুন স্যার আমি আবারও বলবো যে কোনো কোম্পানি সেল করছে, বাই করছে মানে এই নয় যে কোম্পানি খারাপ হয়ে গেছে বা ভালো হয়ে গেছে। মানে স্যার এলআইসি সেল করেছে, তার পাশাপাশি কেউ তো অবশ্যই বাই করেছে, নাহলে এলআইসি সেল করবে কী করে? তো স্যার কেউ তো 2.02% স্টেক বাই করেছে, তাহলে স্যার কোম্পানি খারাপ হয়ে গেছে? একদম নয়। আপনি কোম্পানির বিজনেস বুঝে তারপর ইনভেস্টমেন্ট করুন। দেখুন টাটা গ্রুপ এখনও কিন্তু 3.88% স্টেক হোল্ড করছে। তো এটাই হচ্ছে বলার বিষয় স্যার, যে কোম্পানির বিজনেসটাকে দেখুন তারপরে চিন্তাভাবনা করুন। তো
তো এই কোম্পানি যে বিজনেস করে সেই বিজনেস ওয়েল অ্যান্ড গুড এবং লং টার্ম সাস্টেনেবল বিজনেস, যেখানে কোম্পানি ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো কোম্পানি, ভালো নিউজ পাওয়া যাচ্ছে, আলোচনা করলাম লার্নিং পারপাস। বাই করবেন, নিজে অ্যানালাইসিস করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।